দর্শক, কিছুটা মন খারাপ, কারণ বইমেলা যখন শেষের দিকে আসলে দৌড়াতে থাকে তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। এবং সেই চিরাচিরত মন খারাপ কিন্তু এই মুহূর্তেও আসলে আমাদের দুজনের মধ্যে জেঁকে বসেছে। কিন্তু সেই মন খারাপ নিয়েই আমরা আপনাদেরকে স্বাগত জানাতে চাই। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে হিমাতুল জান্নাত হিমি। আর মাত্র 2 দিন নাম বলতে পারবেন, সে নামটাও যদি নিজে না বলেন। না, আমি ভাবলাম যদি আপনি আবার বলে দেন, সেজন্য আর কি অপেক্ষা করি। আচ্ছা, আপনি চাইলে বাকি 2 দিনও আপনার নাম আমি বলে দিতে পারি। না থাক, যেহেতু 2 দিন আছে আমি বলি আমার নামটা। আচ্ছা, যাই হোক, আজকে কিন্তু আমি আপনার একটা পরীক্ষা নিতে চাই। পরীক্ষা বইমেলায়? ঠিক আছে, নিয়েই নেন। সেটা হচ্ছে বইমেলায় কিন্তু প্রতিদিনই নতুন নতুন বই বের হয়। তো আজকে কতগুলো নতুন বই বের হয়েছে একটু পরীক্ষা নিয়ে জানতে চাই যে আপনি পরীক্ষায় পাশ করেন নাকি ফেল করেন। আচ্ছা, আজকের কথা যদি আমি বলি, যেহেতু এখনো বেলা অনেকটা বাকি, আমরা বিকেল নাগাদ আসলে জানতে পারি কতটা নতুন বই বইমেলাতে আসে। সেক্ষেত্রে আজকের নতুন বইয়ের সংখ্যাটা আমি এই মুহূর্তে জানাতে পারছি না, কারণ প্রকাশই করা হয়নি। তাহলে গতকালেরটা বলেন। হ্যাঁ, গতকালকেরটা আমি বলতে পারি। গতকালকে নতুন বইয়ের সংখ্যা 82টি। আচ্ছা, এবার আপনি বলেন যে গতকাল পর্যন্ত মোট কতটি নতুন বই আসলে বইমেলায় এসেছে? 1,500 পার হয়নি, কাছাকাছি, 1,500-এর কাছাকাছি। আমি একদম নির্দিষ্ট চাই, নির্দিষ্ট সংখ্যা চাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু একেবারেই নির্দিষ্ট চাচ্ছেন, আমি আপনাকে মোবাইল নাম্বারের মতো করে বলি, 1332। তাহলে কত? 1332। একদম, আপনিও পাশ করেছেন। আচ্ছা, আমি পাশ করেছি না, আপনিও পাশ করেছেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত মোট 1332টি বই আসলে এই বইমেলায় এসেছে। এই সংখ্যাটাও আসলে কম না। এবং তার মধ্যে থেকে একটি নতুন বই কিন্তু এই মুহূর্তে আমার হাতে আছে, অর্থাৎ 1331টি বই নেই, হয়তো 1332 নম্বর বইটি আমার হাতে আছে। বইটির নাম হচ্ছে দাঁত ও মুখের যত্ন এবং চিকিৎসা, লিখেছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। আজ আমরা তার সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো কেমন আছেন। ভালো আছি, ধন্যবাদ। বইমেলায় আসলে কতটা ভালো থাকেন? খুবই ভালো লাগে। প্রতি বছর তো বইমেলায় আসার জন্য সারাটা বছরই অপেক্ষা করি, তবে এবার একটু বিলম্ব হয়ে গেল আর কি। আচ্ছা, আপনার যে নতুন বইটি আমার হাতে আছে, বইটির প্রচ্ছদ দারুণ চমৎকার এবং দাঁত ও মুখের যত্ন এবং চিকিৎসা। হিমি, কিছু জানতে চান? হ্যাঁ, আমি বই যেহেতু হাতে, আগে একটু লেখকের নামটা নিয়ে জানতে চাই। একই সাথে নামের পাশে অপরূপ আবার রতন, নামটা কে রেখেছে? বা অরূপ আবার রতন, মানে এই যে ও আমাকে জিজ্ঞেস করছিল যে অরূপ মানে কি সুন্দর রূপ, মানে নামটা দারুণ, আবার রতন, হ্যাঁ, সাথে চৌধুরী। এটা তো রবীন্দ্রনাথের দেওয়া নাম, রূপসাগরে ডুব দিয়েছে অরূপ রতন আশা করি। তো সেখান থেকে হয়তো আমার মা সেটা পছন্দ করেছিলেন এবং রবীন্দ্রনাথের সেই বিখ্যাত সেই গান থেকেই নামটা নিয়েছিলেন। আচ্ছা, আমরা একটা কথা বলি যে আসলে এই যে দাঁত এবং মুখের যত্ন মানে কতটা আসলে প্রয়োজনীয়? অসম্ভব বেশি প্রয়োজন। বর্তমান বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, একসময় তো বলা হতো মুখ ও দাঁতের যত্ন নিতে হবে, দাঁতের সৌন্দর্যের জন্য হাসলে দাঁতটা সুন্দর থাকা চাই, কারণ যদি বাঁকা দাঁত বা কালো দাঁত বা অ্যাবসেন্ট দাঁত থাকে তাহলে তো হাসাটা সুন্দর হবে না। কিন্তু এখন বিজ্ঞান বলছে না, দাঁতের সুস্থতার উপর দেহের সুস্থতা নির্ভর করে। অর্থাৎ মাড়িতে বা দাঁতে যদি কোনো ইনফেকশন বা প্রদাহ হয়, সেটা রক্তের মাধ্যমে হার্টে যেতে পারে এবং সেখানে হার্টের রোগ হতে পারে, ব্রেনে যেতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে এবং লাংসে যেতে পারে, কিডনিতে, লিভারে যেতে পারে। আর্থ্রাইটিস যে রোগীরা এখন আছে তাদের বলা হয় যে দাঁতের থেকেই নাকি এটা হয়। আবার দেখা যাচ্ছে যারা গর্ভবতী তাদের গর্ভের সন্তানও কম ওজনের হয় যদি মাড়ির রোগ থাকে। আর ডায়াবেটিসের ক্ষেত্রে বলা হচ্ছে যে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ থাকে না যদি মাড়ির রোগ থাকে। তাহলে এত কিছু রোগের সাথে মাড়ি এবং দাঁতের সম্পর্ক, সেটা মুখের যত্নটা আমাদের দেহের সুস্থতার জন্য নিতে হয়। মানে দারুণ, মানে এক দাঁতের সাথে আসলে কত কিছু সম্পর্ক। এবং আমরা এই যে কথাই বলি না, দাঁত থাকতে দাঁতের মর্ম আসলে বোঝে না। আপনার কাছে একটু জানতে চাই যে হিমির হাসিটা আসলে কেমন এবং হিমির দাঁত খুব অদ্ভুত সুন্দর। আমি তার চিন্তা করতেছিলাম, দেখছিলাম আর ভাবছিলাম যে দাঁতগুলো এত সুন্দর সে রাখলো কিভাবে, মানে যত্ন নিশ্চয়ই ভালো করে। না, এখন আমি একটু সংযোজন করি। আমার মা ছোটবেলা থেকেই কিছু একটা যদি খেতে পছন্দ না করি তখন বলবে যে এটা খেলে দাঁত ভালো হবে, এটা খেলে চুল ভালো হবে। তো এখান থেকে আমি একটা প্রশ্ন আপনাকে বলি যে আসলে কি খাদ্যাভ্যাসের সাথে আমাদের দাঁতের যত্নটা কতটা জড়িয়ে আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দাঁতের সুস্থতার সঙ্গে আমাদের খাদ্যাভ্যাসের একটা বিরাট যোগসূত্র রয়েছে। যারা ছোট বয়সে চকলেট, চুইংগাম এগুলো মিষ্টি জাতীয় জিনিস খায় তাদের দেখা যায় দাঁতগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ক্যারিস যেটা বলি আমরা, দন্তক্ষয়, সেটা কিন্তু চকলেট, মিষ্টি জাতীয় খাবারের কারণে হয়। কারণ বাচ্চারা তো চকলেট যখন তখন খায় এবং খেতে খেতে ঘুমিয়ে যায়। আবার যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করেন বা ওই
ফিডারে বাচ্চাকে দুধ দেন, চিনি মিশ্রিত দুধ, তাদেরও কিন্তু দাঁতে ক্যারিজ হয়। সুতরাং অবশ্যই বাচ্চারা চকলেট চুইংগাম খাবে, তা বাচ্চাদের জন্য তো চকলেট, কিন্তু বড়রা যদিও খায় বেশি। কিন্তু দেখা যায় যে বাচ্চারা যে চকলেট খাওয়ার পরে দাঁত ব্রাশটা করতে হবে সেটাই তাদেরকে আমরা বলি না। সুতরাং আমি তো সবসময় চেম্বারে বাচ্চারা আসলে আমি বলি চকলেট তো তুমি খাবেই বাবা, কিন্তু খাওয়ার পরে কিন্তু ব্রাশ করে নেবে, কারণ এটা খাওয়ার পরে কিন্তু ঘুমোতে যাবে না। ঘুমোতে গেলে সারা রাত তোমার মুষ্টি এই খাবারটা কিন্তু এক ধরনের অ্যাসিড তৈরি করবে এবং তোমার দাঁতকে ক্ষয় করবে। সুতরাং প্রত্যেককে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই 2 বেলা দাঁত ব্রাশ করবেন। একটা হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পরে, আরেকটা হচ্ছে রাতে ঘুমোবার আগে। এবং আমি শেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই বইমেলায় যখন আসি তখন কিন্তু আমরা দেখি যে প্রজন্ম যারা, তাদের গল্প, উপন্যাস কিংবা কবিতা বা রহস্য এর প্রতি আসলে তাদের আগ্রহটা অনেক বেশি থাকে। কিন্তু এই যে এই ধরনের বইগুলো যেটা আসলে শরীরের যত্ন নিতে বলে, দাঁতের যত্ন নিতে বলে, মুখের যত্ন নিতে বলে, ত্বকের যত্ন নিতে বলে, এই বইগুলোর প্রতি আগ্রহ কম পাই। মানে সেই জায়গাটায় আর একটু রিচ করতে গেলে আসলে কি করতে হবে আমাদের? রিচ করতে হলে আমাদের মতো অরুব্রতন আরও আসতে হবে মেলায় এবং তোমাদের সাথে সাক্ষাৎ করতে হবে। এবং আমি তো এটা কিন্তু বইমেলায় যতদিন হয়েছে ততদিন যাবতই আসি, এবং আমাদের মেলাতে কিন্তু একটা স্টল থাকে। আমাদের যে নিজস্ব একটা সংস্থা আছে মানস, মাদকদ্রব্য নেশানিরোধ সংস্থা, যে ধূমপান মাদক নিয়ে আমি 40 বছর যাবৎ কাজ করছি। আমরা কিন্তু এই তরুণদেরকে সচেতন করছি। মেলায় কিন্তু তরুণরাই বেশি আসে, তারা গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন বই, আপনি ঠিকই বলেছেন, এই ধরনের বই নেয়। এই ধরনের বইয়ের সাথে আমরা যদি এই ধরনের একটা বইও যোগ করে দিতে পারি, তাহলে তাদের পরিবারে সেই বইটাও চলে যাবে। তারা খাবার টেবিলে বসে বা পড়ার টেবিলে বসে বইটা পড়তে পারে এবং দাঁতের যত্ন, দেহের স্বাস্থ্যের যত্নও নিতে পারে, তাতে তাদের একটা লাভ হবে। এটার জন্য আমরা এই কাজগুলো প্রতি বছর করি। দারুণ। এবং এই বইটি আসলে পাঠকপ্রিয়তা পাক, এবং আমরা বলি যে এটি বের হয়েছে চন্দ্রছাপ থেকে। এবং এই যে দাঁত এবং মুখের যত্ন, তিনি বললেন যে আসলে শরীর ভালো থাকবে না, শরীর ভালো না থাকলে মন ভালো থাকবে না, মন ভালো না থাকলে কাজ ভালো হবে না। তো আমরা যদি আসলে ভালো কাজ করতে চাই তার আগে আমাদের শরীরের যত্নটা নিতে হবে। ধন্যবাদ ডক্টর অরুপ্রতন চৌধুরী, কথা হবে আবারও আপনার সাথে। আপনাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং দাঁতের যত্ন নেবেন। এবার আমাদের সাথে আরো একজন আছেন, একজন কবি আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আমাদের সাথে আছেন ইভা ওসমান। ইভা ওসমান, বইমেলায় আসলে আপনার কেমন লাগে? এই প্রশ্নটা আমরা সবাইকে আসলে করি, যে বইমেলায় এলে বেশি ভালো থাকেন নাকি বইমেলার বাইরে বেশি ভালো থাকেন? সত্যি কথা বলতে 21শে বইমেলা হলো আমাদের বাঙালি সংস্কৃতির প্রতীক, চেতনা প্রতীক। এবং আমরা সবাই আমি বিশেষ করে বাঙালিরা সবাই বিশেষ করে এই বইমেলা আসার জন্য অধীর আগ্রহে থাকে যে 21শে বইমেলা আসবে, কারণ এটা হলো গিয়ে পাঠক এবং কবি লেখকের সাথে একটা মিলন কেন্দ্র বলা যায়। তো সেটাই প্রাণের মিলন হয় এখানে। কিন্তু আমাদেরকে কেন বাদ দিয়ে দিলেন? না, আপনাদেরকে তো বাদ দেওয়া চলবে না, আপনাদের মাধ্যমেই তো আমরা অনেকের কাছে পরিচিত হই, এটাই তো স্বাভাবিক। আপনাদেরকে বাদ দিলে কি চলবে আমাদের? ধন্যবাদ। এবং তার দুটো বই আমাদের কাছে আছে, তবে বই দুটো পুরনো, গত বছর এসেছে, এই বছর আসেনি। একটি হচ্ছে তোমাকে ছুঁয়ে থাকে আমার কবিতা, আরেকটি হচ্ছে আমি জানতাম আজ সকালে বৃষ্টি হবে। আচ্ছা হিমি, আপনি কি আসলে কখনো এরকম জানতেন যে আজ সকালে বৃষ্টি হবে বা আজ রাতে বৃষ্টি হবে? এরকম আসলে কখনো জানা হয় না। দেখা হয় যে দূরাত্মীয় কেউ ফোন করে জানাচ্ছে যে আমার এখানে বৃষ্টি হয়েছে, তোমার এখানে হয়েছে কিনা, এরকম করে আমরা কিন্তু আসলে জেনে থাকি, বা খবরের পূর্বাভাস থেকে আমরা জেনে থাকি। এই যে কবিতা আসলে কতটুকু কল্পনা, কতটুকু বাস্তব? আমি যেটা মনে করি, কবির কল্পনায় কল্পনায় আমরা অনেক কিছু পেয়ে যাই। যেমন আমার যে বইটা আমি জানতাম আজ সকালে বৃষ্টি হবে, সেটা আমি মনে করেছি যে আমি আমার মনের অনুভূতি দিয়ে আমি চিন্তা করেছি যে এই কবিতাটা আমি সম্ভবত একটা এই নামের একটা কবিতা আছে, এটা আমি সম্ভবত রাতের বেলা লিখেছিলাম, তখন কিন্তু বৃষ্টির দিন ছিল। তাই ভেবেছি যে আমি জানতাম আজ সকালে বৃষ্টি হবে, সকালে উঠেই সত্যি সেদিন বৃষ্টি হয়েছিল। তো সত্যি কথা যেটা আমরা বলি আমরা যে আমরা কল্পনায় লিখি, কিন্তু বাস্তবতা একেবারেই যে থাকে না তা না। বাস্তব এবং কল্পনা মিলিয়ে কিন্তু আমরা গল্প লিখি, উপন্যাস লিখি, কবিতা, সব কিছুতেই বাস্তবতার ছোঁয়া থাকবেই। বাস্তবতা ছাড়া তো কোনো আমাদের উপায় নেই। বাস্তবতার সাথে মাটির সাথে মিশে আছি আমরা, বাঙালি মাটির সাথে মিশে আছে, তো কবিতা কেন থাকবে না? কবিতা মাটির সাথে মিশে এবং আমাদের অনুভূতিতে আমরা প্রকাশ করি। বৃষ্টির লেখা বইটা সম্পর্কে তো জানলাম, আমি এবার হচ্ছে একটু এই যে তোমাকে ছুঁয়ে থাকে আমার কবিতা, আপনাকে ঠিক কতটা ছুঁয়েছে কবিতা? আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমি মূলত অনুগল্প ছোট ছোট লিখি, কিন্তু আমার বিশেষ করে আমি কবিতা লিখি এবং মূলত আমি
আমার প্রোফাইলে আছে, আমি মূলত প্রেমের কবিতা লিখি। এটা আমি জানি না কেন, যে প্রেমের কবিতাই কিন্তু আমি ভালো লিখতে পারি। আমি একজন থাকে না সবার মধ্যে যে কবি বা রাইটার, উনি নিজে বুঝতে পারেন হ্যাঁ যে কোনটা ওনার দ্বারা ভালো লেখা হয়, এবং আমি সেটা লিখে থাকি যে আমার কবিতাটাই এবং প্রেমের কবিতাটাই আমার ভালো আসে। আচ্ছা, কি জিজ্ঞেস করলে জানি তুমি? কবিতা আপনাকে ঠিক কতটা আচ্ছা, ছুঁয়েছে? কবিতা আমাকে ছুঁয়ে থাকে, এটা কবিতা আমাকে ছুঁয়ে থাকে মানে কি, আমি ক্লাস 7-এ যখন আমি প্রথম লিখি স্কুলের দেয়াল পত্রিকায়, তখন একটা রোমান্টিক কবিতা লিখেছিলাম। সেই জন্য আমি শাস্তিও পেয়েছিলাম, কারণ তখনকার সময়, আমাদের সময় তখন আমার এখনো মনে আছে, আমাদের হেডমিস্ট্রেস ছিলেন ইয়াকুতি বেগম। উনি আমাকে ডেকে বললেন, তুমি এটা কি লিখেছো? তখন বললাম যে আপা, আমি তো আমার লেখা চলে আসছে, আমি তো কিছু করার নেই। তখন থেকে আমি কবিতার সাথে ছুঁয়ে আছি, এবং আমার কবিতা থেকে ছুঁয়ে প্রেম আমাকে ছুঁয়ে থাকে, তাই আমি কবিতা লিখি। এখন আর শাস্তি পেতে হয় না। না, এখন আর শাস্তি পেতে হয় না। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই, প্রতিবারই তো বইমেলায় আসা হয়, তো এবারের বইমেলাটা আসলে কতটা আপনার কাছে কবিতা মনে হচ্ছে, কতটা গল্প, কতটা উপন্যাস, নাকি ছড়া মনে হচ্ছে? আমার কাছে কিছুটা সবকিছুর মিশ্রণ, একটা মানে সবকিছু মিশ্রিত। কারণ প্রথমত আমি তো এই বছর আমার বই বের করার কথা ছিল, তো আমি যখন দেখলাম, আচ্ছা প্রথমত একটা কথা আমার বলতে হয়, তখন যখন হবে, তখন ইলেকশন সামনে, নির্বাচন সামনে, বইমেলা কবে হবে এটা নিয়েও আমরা খুব একটা ইয়েতে ছিলাম, মানে সমস্যায় ছিলাম, মানে চিন্তা ছিলাম কবে হবে, তার মধ্যে আবার রোজাও পড়বে। সব কিছু মিলিয়ে ভাবলাম যে না, এবার আমার মনে হয় না বইমেলাটা কবে হবে আমি ঠিক জানি না, আর বেশি দিন চলবে না, কারণ আবার সামনে ঈদ থাকবে। আর যেটা দেখেছি, গতবারও আমি সেটা ভেবেছিলাম, যখন আমার বইমেলায় আসলাম আমি, তখন দেখেছিলাম যে প্রথমেই ভেবেছিলাম পাঠকের সংখ্যা কম হবে, কিন্তু প্রচুর পাঠক ছিল গতবার, যেটা একটা নতুন একটা পরিবর্তনের পর। মানে তখন পাঠক সংখ্যা ছিল, বেচাকেনা ভালো ছিল, ক্রেতারা এসেছেন, বই কিনেছেন। কিন্তু এবার কিন্তু পাঠকেরা আসছেন, কিন্তু বেচাকেনা ঠিক তেমন হচ্ছে না। আর আগে আমি সত্যি কথা বলি, কবিতা সবাই কিন্তু কেনে না, বেশি কেনে কিন্তু মানে গল্প এবং উপন্যাসের সংখ্যা বেশি। হ্যাঁ, কিন্তু গতবার কিন্তু আমি দেখেছি কবিতা প্রচুর পরিমাণে ইয়াং জেনারেশন কবিতা কিনেছে, কবিতার বই, আমার কবিতার বই প্রচুর ক্রেতা ছিল। তার মানে আমরা বলতে পারি যে এবার আসলে বইমেলাটা কবিতার মতো, তবে অন্তমিল ছাড়া। হ্যাঁ, অন্তমিল ছাড়া, কবিতার মতো করে, কি বলবো, কবিতার ভাষায় বলতে গেলে বলা যায়, শেষও হইল না, সে একটা কথা আছে না, আমার মনে সেটাই থেকে গেল আর কি। আমাদের মনেও সেটা থেকে যাচ্ছে, কারণ আমাদের বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাব। আপনারা দেখছিলেন ভাষার ক্যানভাস, ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস, এবং আপনাদের সাথে আছে হিমাতুল জান্নাত, এবং তার সাথে আছি আমি, নীল মাহবুব। একবার অন্তত আমার নামটা বলেন হিমি, এত কঞ্জুস হলে হবে না তো। ঠিক আছে, বলে দিলাম, পরের বার থেকে তাহলে আর বলার সুযোগ না দিলে কেমন হবে? বইমেলায় আসলে হয় কি, অনেক লেখক এবং পাঠকের সাথে দেখা হয়, পাশাপাশি কিছু কিছু সহকর্মীর সাথেও দেখা হয়, কারণ সহকর্মীরাও কিন্তু আসলে মানুষ, এবং তারাও কিন্তু আসলে লেখক, তারাও লেখালেখির সাথে যুক্ত থাকে। এই মুহূর্তে আমাদের একজন সহকর্মী আছেন, তিনি সাংবাদিক, আমিও সাংবাদিক, এবং তার একটি বই এসেছে, যে বইটির নাম হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ছড়া। আমি আসলে জানতাম না যে আপনি ছড়া লেখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে 24 জুলাই গণঅভ্যুত্থানের পর মানে কালচারালি জুলাইকে বিকশিত করার যে উদ্যোগ, বাংলা একাডেমি সেই উদ্যোগটা নিয়েছে, তারই অংশ হিসেবে এই বইটা প্রকাশিত হয়েছে। আজকে বইটা প্রকাশনা অনুষ্ঠান চলছে বাংলা একাডেমিতে। তো এখানে বেশ অনেকগুলো ছড়া, প্রায় 2 শতাধিক ছড়া এখানে সংকলিত হয়েছে। এর ভিতর আমারও একটি ছড়া আছে। তো এখানে আমি মূলত ছড়াটাকে চেষ্টা করেছি যে বাংলাদেশের স্বাধীনতার পূর্বাপর ইতিহাসগুলো এই ছড়ায় নিয়ে আসার চেষ্টা করেছি। মূলত সেই পলাশির আম্রকানন থেকে শুরু করে ব্রিটিশ শাসনামল, সেখানে 1857 সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে আমাদের 47-এর পাকিস্তান আন্দোলন, সেখান থেকে 52-র ভাষা আন্দোলন, তারপর 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে এই যে বাংলাদেশের বিস্তৃতি, সেটাকে আমি তুলে এনেছি। তার ক্রমধারায় যে জুলাই হয়েছে, সেটাতে মানে সেই ঘটনাগুলোকে তুলে নিয়ে আসা মূলত ছিল। আমি 7টি প্যারাতে এটা আনার চেষ্টা করেছি। তো যেটা হয়েছে যে জুলাই আসলে আমরা 71-এর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম,
আমরা মুক্তিযুদ্ধকে দেখিনি, কিন্তু জুলাইকে অনেকটা সেই ধরনের একটা জায়গা থেকে চিন্তা করা বা কল্পনা করার কথা বলা হচ্ছে। তো সেখান থেকে যখন আমরা চিন্তা করেছি তখন জুলাইটাকে একটু ভিন্ন প্রেক্ষাপটে দেখা, যে মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে এবং তার যে রাজনৈতিক স্বাধীনতা, সেই বিষয়গুলো আসলে জুলাইয়ে যে স্পর্শ করেছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হয়েছে যে সমাজে যে বৈষম্য যেটা ছিল, আপনারা জানেন যে গত প্রায় 1 দশকের উপরের সময় বৈষম্যটা খুব প্রকট আকার ধারণ করেছে। সেখান থেকে মূলত আসলে জুলাইয়ের উৎপত্তি। তো সেই বৈষম্যের আলোকে বাংলাদেশের তরুণ সমাজ যেভাবে জাগ্রত হয়েছিল, সেটাও আসলে বলতে পারেন যে একজন সংবাদকর্মী হিসেবে আমাকেও ছুঁয়ে গেছে। সেখান থেকেই এই ছড়াটি লেখা। দারুণ। এবং হিমি বলতে পারবেন যে এখানে আসলে কারোর নাম নেই কেন? আমিও আসলে জানি না ঠিক কেন, কারণ হয়তো বা কারণ এই রঙিন মোলাটের ভিতরে একজন লেখক নেই, এই রঙিন মোলাটের ভিতরে অনেক লেখক আছে, এই কারণে আসলে কারোর নাম দেয়া হয়নি। আপনার কাছে জানতে চাইবো যে আপনার যে ছড়াটি, সে ছড়াটির নাম কি? এটা মূলত পলাশী থেকে জুলাই এই শিরোনামে নেওয়া হয়েছে। এই বইটিতে 180 নম্বর পাতায় আমার ছড়াটি আপনি পাবেন, আমার স্বনামে লেখা। আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন। মূলত যেটা বলছিলাম যে আমি 7টা স্তবকে এই ছড়াটি আমি লেখার চেষ্টা করেছি। আচ্ছা, ফরহাদ হোসেন তার সেই কবিতাটি এই মুহূর্তে আমি আসলে বের করে ফেলেছি, পলাশী থেকে জুলাই। আমি প্রথম 4 লাইন আসলে পড়তে চাই। শেঠ, রায়, মণিহারি, মীর জাফরেরা প্রতারক হিসেবে যে ছিল তারা সেরা। পলাশীর আমবাগে ফাঁদ পেতেছিল, ব্রিটিশরা স্বাধীনতা ঠিক কেড়ে নিল। আমরা চাই না যে আমাদের এই মুহূর্তের যে স্বাধীনতা, সেটা আসলে কেউ কেড়ে নিক। এবং বইমেলার স্বাধীনতাটা একটু আপনার কাছে জানতে চাই, নাকি হিমি আপনি আসলে জানতে চান বইমেলা আসলে একজন লেখক বা পাঠক কতটা স্বাধীনতা আসলে অনুভব করে? হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম যে যেহেতু পলাশী থেকে জুলাইয়ের একটা স্বাধীনতার কথাই কিন্তু তুলে ধরেছে, এবং আমরা একসময় বন্দী ছিলাম, কিভাবে আমরা নিজেদেরকে বের করে আনতে পেরেছি, এই ব্যাপারটা যদি আপনি একটু জানাতেন। সেটাই বলছিলাম যে মানুষের যে স্বাধীনতা আসলে 2 ধরনের। একটা হচ্ছে যে আমি ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে আমি যদি একটি খাঁচায় আমাকে বন্দি করে রাখা হয় একটা পশুর মতো করে, তাহলে সেখানে আমি এক ধরনের বন্দিত্ব অনুভব করি। আরেকটি হচ্ছে যে আমার মন যেটা আছে, যেটাকে আসলে কোনো খাঁচায় বন্দি করে রাখা যায় না, যেটা পাখির মতো আকাশে উড়ে বেড়ায়, যেখানে খুশি সেখানে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। সেই মনটা কি এখন বইমেলায় আছে? হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই। আমরা চাই সেই মন নিয়ে এখন বইমেলায় আপনি স্বাধীনভাবে ঘুরে বেড়ান। ডেফিনেটলি, অবশ্যই। ফরহাদ হোসেন, ধন্যবাদ আপনাকে। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমরা আছি হিমি সময় প্রকাশনের সামনে, এবং সময় প্রকাশনে আমরা একটু কথা বলতে চাই এবং জানতে চাই যে সময় প্রকাশনের সামনে বেশ ভিড়ও দেখতে পাচ্ছি, আমরা বেশ ভিড় দেখতে পাচ্ছি। প্রকাশক আছেন আমাদের সাথে, আমরা একটু কথা বলতে চাই। ফরিদ ভাই, কেমন আছেন? জি ভাই, আছি ভালো। আচ্ছা, বইমেলা নিয়ে তো একটা শঙ্কা ছিলই, কিন্তু অবশেষে বইমেলাটা হলো। নতুন আসলে কতগুলো বই এলো? সংখ্যাটা নিয়ে আগে বললি, যেহেতু আপনার সংখ্যাটা কেন থাকবে বলেন? অমর 21শে বইমেলা ফেব্রুয়ারির 1 তারিখে শুরু হবে, 28 তারিখে শেষ হবে। এটার মধ্যে কোনো সংখ্যা থাকার কথা না। কর্তৃপক্ষ তাদের কি বলবো, তাদের খুবই অবিবেচকের মতো তারা একটা সংখ্যা তৈরি করে দিল। তারা একবার বলল যে ফেব্রুয়ারির আগে বইমেলা হবে, অর্থাৎ তারা একটা অপশন দিয়ে দিল আপনাকে। সেটা প্রকাশকরা মানলো না, তারা একটা তারিখ দিল, তখন প্রকাশকরা একটা অপশন পেয়ে গেছে, তারাও প্রকাশকরা আরেকটা দিল। এই যে অপশন, বিকল্প দিয়ে ফেব্রুয়ারি বইমেলাটাকে আলোচনায় বিতর্ক নিয়ে এসে, এবং পুরো আলোচনাটা নেতিবাচকে গেল, যার জন্য মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হলো। না হলে রোজার মধ্যে বলেন, ঝড় বৃষ্টির মধ্যে বলেন, ফেব্রুয়ারি অমর 21শে বইমেলায় লোকজন আসবেই। তো যাই হোক, সেটা অন্য জিনিস। আর হ্যাঁ, বইয়ের সংখ্যা এবার অনেক কমিয়ে দিয়েছি, কারণ গত বছর 2025-এর বইমেলাটাও ভালো হয় নাই। আর বইমেলা যে শুধু ভালো হয় নাই তা না, পুরো বছরটাই আমাদের বইয়ের জন্য একটা বিরূপ বছর গেছে। তো আমরা তো ভাই আমাদের মেধা, শ্রম এগুলো অনেক ব্যয় করি, তারপরে আবার অর্থ, সব কিছু ব্যয় করে যাদের জন্য বই বের করি, তারাই যদি মেলায় না আসে, তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। যার জন্য একটু অপেক্ষা, বইয়ের সংখ্যা কম। আমার গত বছর অনেক কম বই বের করেছিলাম, কিন্তু 50টা বই ছিল, এবার 20টা করেছি, মানে প্রায় অর্ধেকের কম। অর্ধেকের একটু কম। এটা আসলে মানে কি, এই আমাদের সারা বছরের যে চিত্রটা, সেটাই বইমেলা এরকমই। প্রকাশনা সারা বছর অর্ধেকের নিচেই আমাদের অবস্থান ছিল।
হিমি কিছু জানতে চান? হ্যাঁ, আমি আসলে জানতে চাচ্ছিলাম এই যে এত শঙ্কা, মানসিক চাপ সব কিছু কাটিয়ে তো আমরা বইমেলাটা আসলে করতে পেরেছি, এটাই আসলে ভালো দিক। তবে বইমেলাটা যে হলো এটা আসলে কতটা ভালো আবহাওয়া তৈরি করতে পেরেছে? আমরা আমাদের ওই যেটাকে পরম্পরা বলে আমরা আমাদের ধারাবাহিকতাটা বজায় রাখতে পেরেছি। বিরূপ পরিবেশও, প্রতিকূল পরিবেশও আমরা বইমেলাটা করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের সফলতা। এবং আমরা বলবো যে আমরা প্রকাশকরা সফল, কারণ যত বিরূপ বা প্রতিকূল অবস্থাই হোক, বইমেলা নিয়ে যত কিছুই হোক, আমরা সফলভাবে শেষ দিন পর্যন্ত বইমেলাটা করতে পেরেছি। এটার জন্য আমি, এবং এই যে এত কিছুর মধ্যেও যারাই বইমেলায় আসতেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই তাদের কাছে, কারণ এত বিকল্প তাদের কাছে রয়েছে। ঢাকা শহর তো এখন মেলার শহর, যেদিকে যাবেন সেদিকে মেলা, তারপরেও তারা বই মেলায় আসতেছে। আমরা যদি সেই সামর্থ্য আমার থাকতো, আমি প্রবেশ মুখে রজনীগন্ধার স্টিক নিয়ে দাঁড়িয়ে থাকতাম, প্রতিটা লোককে একটি করে রজনীগন্ধার স্টিক দিয়ে স্বাগতম জানাতাম, কারণ তারা বই মেলায় আসছে। এবং এবার যে আমরা এত প্রতিকূলতার মধ্যে দিয়েও বইমেলাটা করলাম, এটা একটা বার্তা দেওয়া যে আমরা ভবিষ্যতেও এই ফেব্রুয়ারি মাসে বইমেলাটার ধারাবাহিকতাটা রাখতে চাই। ধন্যবাদ ফরিদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই যে বইমেলার এই কয়েকদিন যত প্রকাশকের সাথে আসলে আমরা কথা বলেছি, সবাই বলেছে যে এবারের বই প্রকাশের সংখ্যা কিন্তু তারা আসলে কমিয়ে দিয়েছে। কারণ এই যে একটা সংখ্যা ছিল, মানসিক চাপ ছিল, তারপর যে সময় বইমেলা হচ্ছে সেই সময় আসলে পাঠকের সমাগম কতটা হবে, বিকিকিনির গল্পটা আসলে কেমন হবে, সব কিছু মিলেই কিন্তু এবার বই প্রকাশের সংখ্যাটা কম। যেমন সময়ও প্রকাশনী বলল যে গতবারের থেকে অর্ধেকেরও কম বই প্রকাশ করেছে। এটা আসলে যে শঙ্কা যেটা আসলে কাটিয়ে উঠতে পারিনি, একদম দেখা গিয়েছে যে 22-21 তারিখ পর্যন্ত কেউ বলতে পারিনি যে আসলেও কি হবে কিনা। এই কারণে আসলে অনেক শঙ্কা ছিল। তারপরও যে বইমেলাটা হয়েছে এবং নতুন যে কয়টি বই এসেছেন আসুক না কেন, আমার মনে হয় তারপরও পাঠকদের আসা উচিত, এবং এসেছে। আমাদের চারপাশে কিন্তু আজকে অনেক মানুষ আমার কাছে মনে হচ্ছে যে, এবং এটাই আসলে বইমেলার সৌন্দর্য ফুটিয়ে তুলছে। এবং সেই সৌন্দর্যের গল্প থেকে এই মুহূর্তে আমরা আসলে বিদায় নিতে চাই, এবং বিদায় নেওয়ার আগে আমরা আসলে বলতে চাই আর মাত্র 2 দিন বাকি, মাত্র 2 দিন বাকি, এরপর বইমেলা আসলে শেষ হয়ে যাবে। আমরা চাই যে এই 2 দিন আপনারা আসুন, বইয়ের সাথে থাকুন, বইকে ভালোবাসুন, এবং এই বইমেলায় যারা আসলে পাঠক, লেখক এবং প্রকাশক, এই যে একটা মিলন মেলা, সেই মিলন মেলার সৌন্দর্যটা একটু হলেও আসলে উপভোগ করুন। এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আর হিমি দুজনে আসলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল আবারও ভাষার ক্যানভাসে।